নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে নজরে চতুর্থ দফার লোকসভা নির্বাচন, কবি প্রণাম 2024, অভিনয়, গল্প, পরিচালনার ত্রিশক্তিকে হাতিয়ার করে হালকা চালেই বাজিমাত লাপাতা লেডিজের, শুরু করছি আজকের সংবাদ সংকেত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন প্রত্যক্ষ করতে ভারতে এলেন ইলেকশন ম্যানেজমেন্ট বডিজের অন্তর্গত 23টি দেশের মোট 75 জন প্রতিনিধি। তার মধ্যে আছে রাশিয়া, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে ইত্যাদি দেশের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এত বড় দেশে নির্বাচন প্রক্রিয়া ঠিক কিভাবে পরিচালিত হয় সেটা জানার সঙ্গে সঙ্গে এ দেশের ভোট প্রক্রিয়ার সাথে পরিচিত হওয়া এবং তার আনুষঙ্গিক খুঁটিনাটি জানার জন্যই তাদের এ দেশে আসা। ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর আনল টেক জায়ান্ট গুগল। ভারতে ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেট চালু করলো তারা। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এই ওয়ালেটে রাখা যাবে লয়্যালটি কার্ড, গিফট কার্ড, বোর্ডিং পাস, টিকিট, নানা ধরনের আইডি ইত্যাদি। তারা জানিয়েছে যে এর সাথে গুগল পে এর কোনো সম্পর্ক নেই। নারী শক্তির বিকাশে আরও এক ধাপ এগোল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমেরিকার ব্র্যাডলি ইউনিভার্সিটির সঙ্গে 19তম মিডওয়েস্ট অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমে যোগদান করছে তারা, যা হতে চলেছে 16 এবং 17 মে। এই অনুষ্ঠানে এবার যোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও। মহিলাদের উন্নতির ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করাই হবে এই মিশনের প্রধান লক্ষ্য। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 1 জুন পর্যন্ত। পরিশেষে আগামী 4 জুন ভোট গণনা হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ক্রমশ বাড়ছে ঝুঁকিপূর্ণ বুথের সংখ্যা। আগামী 13 মে রাজ্যে চতুর্থ দফার লোকসভা ভোটে প্রায় 23.5% ঝুঁকিপূর্ণ বুথ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ভোট বিশেষজ্ঞদের মতে প্রথম 3 দফায় বড় ধরনের গোলমাল এড়ানো গেলেও চতুর্থ দফায় অশান্তিবিহীন ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনের আসল পরীক্ষা শুরু হতে চলেছে। এবার চতুর্থ দফায় লোকসভা ভোট। 10টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। এর মধ্যে পশ্চিমবঙ্গে 8টি আসনে রয়েছে ভোট। আগামী সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভোট হবে। আসনের নিরিখে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম এই আসনগুলিতে নিজেদের জনপ্রতিনিধি বাছবেন নাগরিকেরা। এর মধ্যে বহু আসনেই বিভিন্ন দলের ওজনদার প্রার্থীরা আছেন। কমিশনের হিসাবে চতুর্থ দফায় ভোট বুথের সংখ্যা 15,507টি। তার মধ্যে 3,647টি বুথই ঝুঁকিপূর্ণ। রাজ্যে এ দফায় ভোট হতে চলা 8টি কেন্দ্র ছড়িয়ে রয়েছে 5টি জেলায়। মোট 75 জন প্রার্থীর হবে ভাগ্য নির্ধারণ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, মোট আসন, বুথ এবং ঝুঁকিপূর্ণ বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সমানুপাতিক হারে বাড়বে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সংখ্যাও।
চতুর্থ দফায় মোট 596 কোম্পানি বাহিনী থাকবে। তার মধ্যে ব্যবহার করা হবে 578 কোম্পানি বাহিনী। পাশাপাশি 33,471 জন রাজ্য পুলিশের কর্মীকেও মোতায়েন করা হবে। পঞ্চম দফায় মোট 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তার মধ্যে 613 কোম্পানি বাহিনী ব্যবহার করার পরিকল্পনা আছে। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হচ্ছে জেলা থেকে শহর পর্যন্ত সর্বত্র। প্রত্যেক বছরের মতো এবছরও কবিগুরুর জন্মদিন ঘিরে বাঙালির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের পক্ষ থেকে এবারও বিশ্বকবির জন্মদিন স্মরণে সপ্তাহ জুড়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ শহরে রবীন্দ্র যাপনের তেমনই নানান ছবির বিস্তারিত তথ্য এখন আমাদের প্রতিবেদনে। পর বৈশাখের বুকে এক রাশ মেঘ এসে যেই বৃষ্টিধারায় ঝরতে শুরু করলো, মন গেয়ে উঠল, আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো। সকাল হলো 25শে বৈশাখে, সূচনা হলো কবিগুরুর আরেক জন্মজয়ন্তীর। এ বাংলার সম্পদ তিনি আছেন, আমরা আছি। তাই বৈশাখ মাসের 25 তারিখ আলাদা করে বাঙালিকে মনে করিয়ে দিতে হয় না। যাকে ঘিরে বাঙালির ঘরকন্যা, তাঁর জন্মদিন যে মহা সমারোহে পালিত হবে এই বলার অপেক্ষা রাখে না। গলি থেকে রাজপথ সর্বত্র তাঁর নাম নানা ছলে। এবছর তিনি 163তে, তবু তাঁর তারুণ্য যেন কচি পাতায় জলের ফোঁটার মতো টলটলে। সেই নবীনতাকে গানে কবিতায় উদযাপন করল পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সব বাঙালি। যে শহরে তার জন্ম, তার কর্ম, সে শহরের বুকে তাঁর জন্মদিন ঘিরে স্বতঃস্ফূর্ত আবেগ বিশেষ চোখে পড়েছে এদিন। প্রতিবারের মতো এবছরও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড সেজে উঠেছিল পড়ন্ত বিকেলের রাঙা আলোয়। এ রাজ্যের তথা এ শহরের গুণী শিল্পীদের গান, কবিতা আর নৃত্য পরিবেশনা তখন জানান দিচ্ছে, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। আবৃত্তি জগতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় আত্মনিবেদন ঝরে পড়ল এদিন। আবার কবির চোখে কবিগুরু ধরা দিলেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে, যখন কবি সুবোধ সরকার, কবি জয় গোস্বামী কবির লেখা পাঠ করলেন। বিনম্র নিবেদনে ছিলেন আরও দুই বিশিষ্ট বাচিক শিল্পী, বিজয়লক্ষ্মী বর্মন ও প্রণতি ঠাকুর। এদিন রবীন্দ্র গানে আকাশ ভরিয়ে দিয়েছিলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, জয়তী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন প্রমুখ। রাজ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবারও প্রায় 2 সপ্তাহ জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রবীন্দ্র সদন প্রাঙ্গণের সবকটি অডিটোরিয়াম জুড়ে একদিন শুধুই রবীন্দ্রনাথ। সে বৈশাখের সকালে কবিগুরুর জন্মমাটি জোড়াসাঁকো এবারও ছিল আন্তরিক। রবীন্দ্র জয়ন্তী উদযাপনে প্রবীণ ও নবীন শিল্পীদের একক ও সমবেত উপস্থাপনায় মুখরিত ছিল ঠাকুরবাড়ির প্রাঙ্গণ। কবিগুরুর নানান জানা অজানা আবৃত্তিতে আসর ভরিয়ে দিয়েছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয় ব্রততী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আবৃত্তি পরিবেশনে বিশেষ ভালো লাগা তৈরি করেছিলেন আরেক বিশিষ্ট বাচিক শিল্পী রত্না মিত্র। তবে শুধুই জোড়াসাঁকো কিংবা রবীন্দ্র সদন নয়, কলকাতার বিভিন্ন অডিটোরিয়াম যেমন ইজেডসিসি, রবীন্দ্রতীর্থ থেকে সল্টলেক বা গলফ গ্রিন, বিভিন্ন জায়গায় সরকারি বা বেসরকারি উদ্যোগে তাকে স্মরণ পর্ব চলেছে পুরো দিন জুড়ে। এ শহরের একটি নামী বেসরকারি স্কুল নবনালন্দা প্রত্যেক বছরের মতো এবছরও মহা সমারোহে পালন করেছে রবীন্দ্র জয়ন্তী। তবে শুধুই এ শহর নয়, কবিগুরুর প্রাণের আরাম শান্তিনিকেতনেও এবছর 8 পৌরে রবীন্দ্রনাথ যেন প্রাণে পরশ দিয়ে গেছেন। উদযাপনে সামিল থেকেছে শহরতলি থেকে গ্রামাঞ্চল, ভিন রাজ্য থেকে ভিন দেশ, সর্বত্র যেখানে যত বাঙালি আছে সবাই তাদের প্রাণের কবিকে স্মরণ করেছে নয়নতারায় আলোকধারায়। 25শে বৈশাখ ঘিরে বাঙালির সহজাত আবেগ এভাবেই নদীর মতো বয়ে যাক বছরের পর বছর জুড়ে, এমনই প্রার্থনা সব রবীন্দ্রপ্রেমীদের।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আমির খান প্রোডাকশনসের হাত ধরে কামব্যাক পরিচালক কিরণ রাওয়ের অত্যন্ত সাদামাটা চালেই কিছু গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে রীতিমতো চর্চায় লাপাতা লেডিজ। হল থেকে ওটিটি সব প্ল্যাটফর্মেই যথেষ্ট প্রশংসিত এই ছবিকে ঘিরেই আজকে আমাদের মুভি রিভিউ পর্ব। আজকের মুভি রিভিউ পর্বে আমি শ্রোতামা কথা বলবো সেই সিনেমাকে নিয়ে, যেই সিনেমাকে নিয়ে কথা এখন সর্বত্র। প্রথমেই যার কথা দিয়ে শুরু করব, তিনি এখন বলিউডের অত্যন্ত নামী একজন পরিচালক, করণ জোহর। তিনি বলেছেন এই মুহূর্তে 2024-এর সব থেকে প্রাণবন্ত এবং রোমাঞ্চকর স্যাটায়ার হতে চলেছে এই সিনেমাটি। কিরণ রাওয়ের পরিচালনায় আমির খান প্রোডাকশনের হাত ধরে যেটি পর্দায় এসেছে লাপাতা লেডিজ। বড় পর্দা ছেড়ে এখন ওটিটি প্ল্যাটফর্মেও এই সিনেমা নিজের জায়গা করে নিয়েছে। একদম আমাদের চারপাশের গল্প। আমাদের দেশে, আমাদের সমাজে এমন অনেক জায়গা রয়েছে এখনো যেখানে মেয়েদের পরিচয়টুকু কেবলমাত্র কারোর ঘরের মেয়ে, কারোর ঘরের বউ আর কারোর মা হিসেবে। এমনকি তাদের মুখটা পর্যন্ত তার আশেপাশের মানুষেরা ঠিকমতো চেনেন না, কারণ সারা জীবনই তারা থেকে গেছেন ঘোমটা অথবা একটা পর্দার আড়ালে, যে পর্দা আমাদের সামনে সমাজ তুলে ধরে রেখেছে। এরকমই একটা গল্পকে ভিত্তি করে এই সিনেমার এগিয়ে চলা। প্রাথমিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি গল্পের সঙ্গে একটা ছোট্ট মিল পাওয়া যেতে পারে, মানে সহজ কথায় বলতে গেলে বউ বদল হওয়ার গল্প। কিন্তু তারপরে এই সিনেমা নিজস্ব গতিতে, নিজস্ব ঘরানায় এগিয়ে গেছে। পরিচালক কিরণ রাও ধোবিঘাটের পর দীর্ঘ প্রায় 14-15 বছর পর আবার তার পরিচালনায় কামব্যাক করেছেন, কিন্তু কোথাও যেন তার পরিচালনায় একটু মরচে পড়েনি, বরঞ্চ তা আরো ধারালো হয়ে উঠেছে। একদম আনকোড়া কিছু মুখকে তিনি তুলে এনেছেন তার সিনেমার মুখ্য চরিত্র হিসেবে। বর্তমানে ইনস্টাগ্রাম, ফেসবুকের জগতে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত, তাদের মধ্যে থেকেও তিনি তার লিড রোলকে বেছে নিচ্ছেন। কিন্তু এটাও স্বীকার করতে হয়, নতুন প্রজন্ম কিন্তু কোথাও হতাশ করেনি আমাদের। স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশী গোয়েল, প্রতিভা রান্টা, এই নামগুলোর কথা আলাদা করে উল্লেখ করতে হয়, কারণ এত অল্প বয়সে এত নিখুঁত এবং দক্ষ অভিনয়ের মধ্য দিয়ে তারা এই গল্পকে জাস্টিফাই করেছে, সেটার জন্য তাদের আলাদা করে প্রশংসা প্রাপ্তি থাকে। সিনেমার আবহ নিয়েও বলতে গেলে সিনেমার সঙ্গে বেশ অ্যাপ্ট লেগেছে অভিনেতা রবি কিষান। তার কমিক টাইমিং, তার কমেডির প্রেজেন্টেশন এই সিনেমাকে কোথাও যেন একটা অন্য মাত্রা দিয়েছে। আসলে পরিচালক, যে কথাটা বারবার বলছি, খুব সিরিয়াস কিছু নোট, আমাদের চারপাশের সমাজকে ঘিরে খুব সিরিয়াস কিছু বার্তা এই সিনেমায় ইনপুট করেছেন, কিন্তু কোথাও গিয়ে মনে হবে না সেই সিনেমা আমাদেরকে জ্ঞান দিচ্ছে। কারণ একদম কমেডির আড়ালে, একদম হালকা একটা ছলে, সাবলীল গতিতে তিনি যেভাবে সমস্তটা প্রেজেন্ট করেছেন, কোথাও গিয়ে তার জন্যই বোধহয় সিনেমাটা এত বেশি দর্শকের কাছে পৌঁছে গেছে। অনেকে হয়তো এই সিনেমাকে অতটা সিরিয়াস নোটেই নেবে না, একদম কমেডি ছলে এই সিনেমাকে দেখতে যাবেন। আজকের মতো মুভি রিভিউ পর্ব এই পর্যন্তই। লাপাতা লেডিসকে ঘিরে আমাদের এই উন্মাদনা চলতে থাকুক, আমরা আরো বেশি করে এই সিনেমা দেখতে থাকি, অনেক কিছু শিখতে থাকি, নতুনভাবে ভাবতে থাকি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।